হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছে। 9 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ আজকে পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। তো আমাদের কিন্তু রেলের ওপর জেনারেল সায়েন্সের ওপরে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করা হচ্ছিল 2026-এ যে এক্সামটা হবে তার উপর ফোকাস করে। তো আজকে কিন্তু আমাদের ক্লাস নাম্বার 2। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে আধুনিক পর্যায় সারণী, যেটাকে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল বলি, সেখানে তেজস্ক্রিয় গ্যাস হিসেবে কোনটা আছে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে যদি কোশ্চেনটা এমন হতো যে এর মধ্যে থেকে তেজস্ক্রিয়, ঠিক আছে, এর মধ্যে থেকে তেজস্ক্রিয় নোবেল গ্যাস কোনটা, তাহলে কোশ্চেনটা একদম প্রপার হতো। তো দেখো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রেডন। ঠিক আছে, জেনারেলি কী হয়, জেনারেলি কিন্তু যে তেজস্ক্রিয় পদার্থগুলো সেগুলো কিন্তু কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, তো একমাত্র কিন্তু গ্যাস কিন্তু সেটা আবার তেজস্ক্রিয় পদার্থ, তো সেটা কিন্তু হচ্ছে কি, সেটা কিন্তু হচ্ছে রেডন। আর রেডন কিন্তু একটা তোমার হচ্ছে নোবেল গ্যাস। ঠিক আছে, এটাকে কিন্তু ল্যাবে বানানো হয়, এটা কিন্তু জেনারেলি আমাদের যে নর্মাল অ্যাটমসফিয়ার সেখানে পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ অবস্থা বা অক্সিডেশন স্টেট কত, -2, -1, -1/2 নাকি +2। তো এই যে কোশ্চেনটা আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে -1/2। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোন কোষীয় অঙ্গাণুটিকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। ঠিক আছে, তো নিচের কোন কোষীয় অঙ্গাণুটিকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লাইসোজোম। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি, যে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদের 2022, ঠিক আছে, 2022 এবং 2025, অর্থাৎ যে লাস্ট বছর তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে কিন্তু এটাগুলো, এই PYQগুলো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু কালেক্ট করা হয়েছে। আচ্ছা, বাদবাকি সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো লাইসোজোমকে কি বলে, লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলে, আমরা এটা জানলাম। রাইবোজোমে কি হয়, রাইবোজোমে কিন্তু যে আমাদের যে প্রোটিনটা থাকে, সেই প্রোটিন কিন্তু সংশ্লেষণ কোথায় হয়ে থাকে, প্রোটিনের যে সংশ্লেষণ সেটা কিন্তু রাইবোজোমে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 4 নম্বর প্রশ্ন, যে একটি অবতল দর্পণে যদি বস্তু ফোকাসে এবং মেরু বা পি এর মাঝে থাকে তাহলে প্রতিবিম্বটা কেমন হবে, সৎ এবং উল্টো হবে, অসৎ এবং হচ্ছে সোজা হবে, সৎ এবং সোজা হবে, নাকি বৃত্ত আকৃতির হবে। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে এই যে খণ্ডের তো আছে এটাকে দ করো। ঠিক আছে, এটা কিন্তু সৎ হয় জেনারেলি। ঠিক আছে, এটা কোনো টাইপিং মিস্টেক হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার দেখো, যেহেতু কি বলেছে, যেহেতু কিন্তু বলেছে অবতল লেন্স। ঠিক আছে, দেখো এখানে কোশ্চেনটা দেখো কি বলেছে, এখানে যে একটা অবতল দর্পণে বস্তু যদি ফোকাস এবং মেরুর মাঝখানে থাকে, মানে যে ফোকাস পয়েন্ট আছে আর যে আমাদের লেন্স আছে, যে লেন্সের যে পোল থাকে সে তার মাঝখানে আছে, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রতিবিম্বটা হবে অসৎ। ঠিক আছে, প্রতিবিম্বটা কেমন হবে, প্রতিবিম্বটা কিন্তু অসৎ হবে, আর কি হবে, সোজা হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমি একটা এক্সট্রা ডিটেলসও দিয়ে দিয়েছি, যে অসৎ হবে, সোজা হবে এবং আকারে বড় হবে। ঠিক আছে, মানে এটা কিন্তু ম্যাগনিফাইড হবে, এটা কিন্তু কি হবে, এটা কিন্তু ম্যাগনিফাইড হবে। আচ্ছা, এর এক্সাম্পলটা তোমাদেরকে বলে রাখি, এর এক্সাম্পল কিন্তু যে ম্যাগনিফাইড গ্লাস বা আতশ কাচ, সেটা কিন্তু এর এক্সাম্পল। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 5 নম্বর প্রশ্ন কি বলেছে, যে গ্যাসীয় পদার্থের চাপ এবং আয়তনের সম্পর্ক বয়েলের সূত্র প্রকাশ করতে কোন রেখাচিত্র ব্যবহার করা হয়। দেখো এখনকার দিনের পরীক্ষার যে স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু এই রকমের কোশ্চেনগুলো, মানে এই যে গ্রাফ যেগুলো হয় সেই গ্রাফ সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো সেরকমই কিন্তু একটা কোশ্চেন করেছে, যে গ্যাসীয় পদার্থের চাপ এবং আয়তন, অর্থাৎ প্রেশার এবং ভলিউমের মধ্যে যে সম্পর্ক, সেটাকে বয়েলের সূত্র অনুসারে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে কোন ধরনের লেখচিত্র আমাদেরকে ব্যবহার করতে হবে, সরলরৈখিক, অধিবৃত্তীয়, বৃত্তাকার, নাকি কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইপারবোলিক, যেটাকে কি বলা হয়ে থাকে, যেটাকে কিন্তু বলা হয় অধিবৃত্তীয়। পরবর্তী প্রশ্ন দেখবো, আজকে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, এটা কিন্তু একটা নিউমেরিক্যাল বা একটা ফিজিক্সের অঙ্ক, যে একটি 100 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে চললে 30 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, দেখো এই যে ইউনিট, এই যে শব্দটা দিয়েছে, এটাই কিন্তু আমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছে আমাদেরকে কী করতে হবে। দেখো যারা আমার সাথে আগের বছরের ক্লাসগুলো করেছিলে বা জেনারেল সায়েন্সের ক্লাসগুলো করেছিলে, তারা কিন্তু জানো এই অঙ্কটা কীভাবে করতে হয়। যখন আমাদেরকে ইউনিট বের করতে দেয়, তখন আমাদেরকে কী করতে হয়, মানে ইলেকট্রিক্যাল ইউনিট বার করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াট, অর্থাৎ যত ওয়াট কারেন্ট দেওয়া আছে তার সাথে কী করতে হয়, তার সাথে কিন্তু আওয়ার মানে হচ্ছে ঘন্টা, এবং কত দিন এটাকে গুণ করতে হয়, আর লাস্টে কী করতে হয়, লাস্টে কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হয়। তো কত ওয়াট আছে, এখানে কিন্তু আমাদের আছে
100 ওয়াট, ঠিক আছে। কত ঘন্টা বলেছে 5 ঘন্টা, আর কত দিন বলেছে এটা হচ্ছে 30 দিন, ঠিক আছে। কত দিয়ে ভাগ করতে হবে, এটাকে কিন্তু আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরো কেটে দাও, এটা দিয়ে এটাকে কেটে দাও। তো আলটিমেটলি অ্যান্সার কত হচ্ছে, আলটিমেটলি অ্যান্সার কিন্তু হচ্ছে 15 ইউনিট, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 15 ইউনিট। আচ্ছা, এই ইউনিটটা কি, এটা কিন্তু হচ্ছে ইলেকট্রিসিটির যে বাণিজ্যিক একক, ঠিক আছে। ইলেকট্রিসিটির যে বাণিজ্যিক একক সেটা কিন্তু কি, সেটা কিন্তু হচ্ছে এই ইউনিট। এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বট এককও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে মানুষের কানে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটা, কি বলেছে, কর্ণপটহ, অটোলিথ যন্ত্র, ককলিয়া নাকি ইনকাস। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই অটোলিথ যন্ত্র। এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু সেমি সার্কুলার ক্যানেলও বলা হয়ে থাকে। আমরা প্রত্যেকে জানি যে আমাদের কান কি করে, আমাদের কান কিন্তু এই যে ভারসাম্য, এই ভারসাম্য রক্ষায় বা বডি ব্যালেন্সে কিন্তু সাহায্য করে থাকে। কানের মধ্যে কি থাকে, কানের মধ্যে কিন্তু আরেকটা স্পেশাল হাড়ও থাকে, যেটা কিন্তু আমাদের বডির সব থেকে ছোটো হাড়, সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু বলা হয় স্টেপিস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 8 নম্বর প্রশ্ন, যে ইলেকট্রন ভোল্ট কিসের একক, ঠিক আছে। ইলেকট্রন ভোল্টকে কি বলা হয়, ইভি বলা হয়। তো এই ইভি কিসের একক, দেখবে তোমরা ব্যাটারি বা বিভিন্ন রকমের যে চার্জার বা অ্যাডাপ্টারগুলো হয় সেখানে কিন্তু এটা থাকে। তো ইলেকট্রন ভোল্ট কিসের একক, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু শক্তি বা এনার্জির একক, ঠিক আছে, শক্তি বা এনার্জির একক। আচ্ছা, বিভব প্রভেদের একক কি, আমরা প্রত্যেকে জানি বিভব প্রভেদের একক কিন্তু হচ্ছে ভোল্ট, ঠিক আছে। তড়িৎ আধানকে কি বলা হয়, তড়িৎ আধানের যে একক সেটা কিন্তু হচ্ছে কুলম্ব। আর তড়িৎ অ্যাম্পিয়ার কি, তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহ কিন্তু হচ্ছে অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পাকস্থলীতে কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl নির্গত হয়। দেখো আমাদের যে মানুষের যে পাকস্থলী বা স্টামাক থাকে সেখানে কিন্তু কি থাকে, সেখানে কিন্তু লঘু HCl গ্যাস থাকে, যা কিন্তু বাইরে থেকে আসা জীবাণুগুলোকে এবং খাদ্য হজম করতে সাহায্য করে। এবার এই HCl গ্যাসটা পাকস্থলীর কোন কোষে উৎপন্ন হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে অক্সেন্টিক কোষ থাকে, ঠিক আছে। সেখানে কি হয়, সেখানে কিন্তু এই HClটা কি করে, এই HClটা কিন্তু প্রডিউস হয়। আর এটা কেমনভাবে থাকে, এটা কিন্তু লঘু আকারে থাকে, ঠিক আছে, ডাইলিউট হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 10 নম্বর প্রশ্ন কি বলেছে, একটা নিউমেরিক্যাল কিন্তু এখানে দিয়েছে, যে 20 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চললে তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কত। দেখো এই গতিশক্তির কিন্তু একটা ফর্মুলা হয়, গতিশক্তিকে কাইনেটিক এনার্জি বলা হয়, আমরা এটাকে KE দিয়ে লিখলাম। তো KE ইকুয়ালস টু কিন্তু হাফ ইন্টু mv স্কোয়ার হয়ে থাকে, যেখানে m ফর কি হয়ে থাকে, যেখানে m ফর কিন্তু মাস হয় এবং v ফর মানে কিন্তু হচ্ছে ভেলোসিটি হয়। আচ্ছা, এবার যদি আমরা এখানে ফর্মুলাটা আবার লিখি, তো দেখি আমরা কি পাচ্ছি, যে হাফ ইন্টু mv স্কোয়ার। তো হাফকে আমাদের হাফই রাখতে হবে, আমাদের m কত বলেছে, m ফর মাস সেটা কিন্তু বলে দিয়েছে 20 কেজি। আর দেখো যেটা আমাদের v আছে সেটা কত আছে, ভেলোসিটি কিন্তু 5, কিন্তু 5 রাখলে কিন্তু হবে না, এটাকে 5-এর স্কোয়ার করতে হবে। তো আলটিমেটলি আমরা কত পাচ্ছি অ্যান্সার, হাফ ইন্টু 20 ইন্টু কত হচ্ছে 5 5 25, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 10। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে 250। এবার ইউনিটটা কী হবে, দেখো শক্তির ইউনিট কিন্তু অলওয়েজ কী হয়ে থাকে, শক্তির ইউনিট কিন্তু অলওয়েজ জুলে হয়ে থাকে। তো 250 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। তো অপশান যে বি সেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো এখানে আমি এক্সপ্লেনেশনটাও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে দেখতেও পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো যে নীল ক্যাসাইটেড বা ব্লু ভিট্রিয়লের রাসায়নিক সংকেত কি, ঠিক আছে। আচ্ছা, এটার কিন্তু একটা নাম আছে, জেনারেল নাম, ব্লু ভিট্রিয়ল মানে কিন্তু হচ্ছে তুতে। তো তুতের রাসায়নিক সংকেত কি, তুতের রাসায়নিক সংকেত কিন্তু হচ্ছে CuSO4 5H2, ঠিক আছে, CuSO4। এটাকে কিন্তু কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু কপার সালফেট বলা হয়ে থাকে, ঠিক আছে, কপার সালফেট। আচ্ছা, এই যে FeSO4 7H2, এটার রং কেমন হয়ে থাকে, এটার রং কিন্তু হয়ে থাকে সবুজ, ঠিক আছে, এটার রং কিন্তু সবুজ হয়। আর তুতের রং আমরা জানি যে একটু নীল নীল রঙের হয়ে থাকে। আচ্ছা, ZnSO4 এটা কেমন হয়ে থাকে, ZnSO4 এটাকে বলা হয় জিঙ্ক সালফেট, এটা কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 12তম প্রশ্ন, যে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো তাপে কিন্তু নষ্ট হয়ে যায় ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া প্রয়োজন, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রথমে জিনিসটা বুঝিয়ে দিই। দেখো সবার প্রথমে মনে করো এখানে কোনো একটা পাহাড় আছে, আর এখানে মনে করো তুমি আছো, ঠিক আছে। তো এই কত ডিস্টেন্স, মানে তোমার থেকে এই পাহাড়ের ডিস্টেন্স কত হলে তুমি কিন্তু যে কথাটা বলবে সেটা ইকো হয়ে ফিরে আসবে। ইকো আশা করি প্রত্যেকে জানো, ফাঁকা ঘরের ভেতরে যখন আমরা আওয়াজ করি তখন যে আমাদের শব্দটা শোনা যায় পরবর্তীকালে আমাদের কথা বলা শেষ হয়ে গেলে, সেটাকে ইকো বলা হয়। তো ইকো শোনার জন্য কিন্তু মিনিমাম কত ডিস্টেন্স প্রয়োজন হয়, এটা কিন্তু তোমার হচ্ছে 17.2 মিটার প্রয়োজন হয়। কিন্তু দেখো অপশানে কোথাও দেয়া নেই, যে কোশ্চেনটা যখন দিয়েছিল এটা 2022-এর কোশ্চেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তার জন্য কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যে নিয়ারেস্ট অ্যান্সার এখানে কত হচ্ছে
17.6 বা লিখে দিয়েছি কত 17.2 মিটার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ভারী জল বা হেভি ওয়াটার তৈরিতে হাইড্রোজেনের কোন আইসোটোপ ব্যবহার করা হয়? হাইড্রোজেনের মোট 3টে আইসোটোপ আছে, H1H1, একটা হচ্ছে H2H1 আর একটা আছে H3H1। প্রথমটাকে কি বলা হয়? প্রথমটাকে বলা হয় হচ্ছে প্রোটিয়াম। কি বলা হয়? প্রোটিয়াম। ঠিক আছে, তারপরেরটাকে কি বলা হয়? তারপরেরটাকে বলা হয় ডাইটেরিয়াম, আর তারপরেরটাকে কি বলা হয়? ট্রিটিয়াম। জায়গা শর্ট বলে লিখলাম না, মুখে বললাম। তো দেখো এক্ষেত্রে যে ভারী জল আছে, ভারী জল কিন্তু সংকেত হচ্ছে D2O। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু ডাইটেরিয়াম অক্সাইড বলা হয়। এটা কি করে? এটা কিন্তু পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখে? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সেরিবেলাম, বা এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে লঘু মস্তিষ্ক। ঠিক আছে, লঘু মস্তিষ্ক। সেরিব্রাম কি? এটা কিন্তু হচ্ছে অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক, ইন্টেলিজেন্স, মেমোরি এগুলোর সাথে কিন্তু সম্পর্ক যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন, যে কপার এবং টিনের মিশ্রণে কোন সংকর ধাতু তৈরি হয়? তো এক্ষেত্রে আমাদেরকে কি নিতে হবে? কপার নিতে হবে আর টিন নিতে হবে। তো এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব ব্রোঞ্জ। ঠিক আছে, কোন ধাতু তৈরি হয়? এক্ষেত্রে কিন্তু ব্রোঞ্জ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, একটা নিউমেরিক্যাল দেখো দিয়েছে ফিজিক্সের, যে 4 ওহম এবং 8 ওহম রোধের দুটি পরিবাহীকে সমান্তরাল সমবায় বা প্যারালালে সাজালে তুল্য রোধ কত হবে? দেখো এই যে প্যারালাল, ঠিক আছে, দুই রকমের হয়ে থাকে কিন্তু, একটা সিরিজে হয়, মানে আমরা একটা সিরিজে সাজাতে পারি, আর একটা কীভাবে সাজাতে পারি, আর একটা কিন্তু হচ্ছে প্যারালালে সাজাতে পারি। ঠিক আছে, মানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক লাইনটা হয়, সেই ইলেকট্রিক লাইনটা সিরিজের জন্য কোন ফর্মুলা ইউজ করা হয়? যে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি ইউজ করা হয়? R+1 R+2, এইভাবে যতগুলো তোমার হচ্ছে মানে সার্কিট দিয়ে থাকবে, যতগুলো তোমার হচ্ছে রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। আর প্যারালালের জন্য আমরা কি ব্যবহার করি, যেটা আমাদের কোশ্চেন, তো এর জন্য কিন্তু আমাদের যে ফর্মুলাটা হয় সেটা কিন্তু হচ্ছে 1/RP ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 করে যতগুলো কিন্তু আছে। আমাদের এখানে দুটো আছে, তাই আমাদেরকে দুটো দিয়ে কাজ চালাতে হবে। তো দেখো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা যদি আমরা এখানে আরেকবার লিখি, যে 1/RP ইকুয়ালস টু কী হবে? এখানে হয়ে যাবে 1/R1 প্লাস হচ্ছে 1/R2। আচ্ছা, এক্ষেত্রে দেখো কত আছে? 1/4, আর এখানে হচ্ছে 1/8। যদি আমরা এটাকে এলসিএম নিই তাহলে কত পাবো? 8, আর এখানে হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, তাহলে কত হচ্ছে? যে 3/8। এবার এটাকে কি করতে হবে? এটা তো 1/RP, এটাকে উল্টে দিতে হবে, 8/3 করতে হবে। আর 8/3কে যদি আমরা ডেসিমেলে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? এই যে 8/3কে যদি আমরা ডেসিমেলে নিয়ে আসি তাহলে 2.67, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোনটি একটি সন্ধিগত মৌল নয়? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম কিন্তু কোনো সন্ধিগত মৌল বা ট্রানজিশনাল মেটাল নয়। এটা কি? এটা কিন্তু একটা অ্যালকালি মেটাল, বা এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে ক্ষার ধাতু, বা এটার আরেকটা নাম কি? এটাকে কিন্তু অ্যালকালি মেটালও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত সূত্রটি কার? ওহমের, ফ্যারাডের, জুলের নাকি অ্যাম্পিয়ার? তো তড়িৎ প্রবাহের তাপীয় ফল এটা কিন্তু জুলের সূত্র। ঠিক আছে, সূত্রটা কেমন? সূত্রটা কিন্তু হচ্ছে যে H ইকুয়ালস টু I²RT। ঠিক আছে, এই সূত্রে কিন্তু অনেক অঙ্ক আছে, আস্তে আস্তে কিন্তু যত ক্লাস এগোবে তোমাদের এই অঙ্কগুলো করিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে এপিনেফ্রন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি। ঠিক আছে, অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কিন্তু এই এপিনেফ্রন হরমোনটা নিঃসৃত হয়। আচ্ছা, অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কিন্তু আরেকটা হরমোন আছে, সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু বলা হয় অ্যাড্রিনালিন হরমোন। আচ্ছা, এই হরমোনটাকে কি বলা হয়? এটাকে কিন্তু আপাতকালীন হরমোন বা জরুরি অবস্থার হরমোন বলা হয়ে থাকে। আচ্ছা, পিটুইটারিকে কি বলা হয়ে থাকে? পিটুইটারিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়। থাইরয়েড থেকে কোন হরমোন আসে? থাইরয়েড থেকে কিন্তু যে থাইরক্সিন হরমোন সেটা আসে। আর অগ্নাশয় থেকে আমরা প্রত্যেকে জানি, অগ্নাশয় থেকে কিন্তু আমাদের যে ইনসুলিন এবং যে গ্লুকাগন সেই হরমোনটা নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কাঁচ কাটার জন্য কোনটা ব্যবহার করা হয়? তো প্রত্যেকে আমরা পারবো হিরে বা ডায়মন্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সবুজ রঙের আলোয় একটি লাল গোলাপ ফুলকে কেমন দেখাবে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কালো দেখাবে। প্রত্যেকটা এই যে কোশ্চেন এটা কিন্তু লাইট থেকে করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহের দীর্ঘতম নার্ভ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সায়াটিক নার্ভ। ঠিক আছে, সায়াটিক নার্ভ কি? এটা কিন্তু দীর্ঘতম নার্ভ। আচ্ছা, অকটিভ নার্ভ কোথায় থাকে? এটা কিন্তু হচ্ছে চোখে থাকে। ঠিক আছে, ভেগাস নার্ভ কি? এটা কিন্তু এক রকমের মিশ্র স্নায়ু। ঠিক আছে, আর অলফ্যাক্টরি এটা কিন্তু নাকে বা আমাদের কিন্তু গন্ধ শুঁকতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গাছের বয়স নির্ণয় করার জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে? তো দেখো এটা কিন্তু যে কার্বন-14 বা C14 যে আইসোটোপ সেটা কিন্তু ব্যবহার করা হয়। এটা মূলত যে কিন্তু যে বর্ষবলয় বা গাছের গায়ে দেখবে এরকম কিন্তু গাছ কাটার পরে এরকম রিং রিং দেখতে পাওয়া যায়, সেটা দেখে কিন্তু গাছের
গাছের বয়স নির্ণয় করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন বলটি প্রকৃতির সবথেকে দুর্বলতম বল? তো প্রকৃতির সবথেকে দুর্বলতম বল কিন্তু হচ্ছে মহাকর্ষ বল, যেটা কিন্তু মোটেও আমাদের আপাত দৃষ্টিতে দুর্বল মনে হয় না, কিন্তু প্রকৃতির দিক থেকে বিচার করলে কিন্তু এটা প্রকৃতির সবথেকে দুর্বলতম বল। তো আজকে এই অবধিই ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইভাবে কিন্তু প্রত্যেক দিন আপ টু তোমাদের এদের পরীক্ষা আসছে, এইভাবে কিন্তু এই ক্লাসগুলো কন্টিনিউ করা হবে। একদম কিন্তু তোমাদের জেনারেল সায়েন্সে 0 থেকে হিরো লেভেলে একদম হাতে ধরে ধরে কিন্তু অঙ্ক এবং কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।